আছে। আজ আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিকস সমাস, বাংলা দ্বিতীয় পত্রে। এখান থেকে প্রতি বছরই ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকে, বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকে, এই জন্য আমরা এই টপিক্সটি একটু ভালো মতো শিখতে হবে। সমাস চেষ্টা করবো একটা টপিক্সই সব শেষ করার জন্য, যতগুলো সমাসের ক্লাসিফিকেশন আছে। দেখো, সমাস সমাস শব্দের অর্থ কী? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সংক্ষেপণ, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। এখানে একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, সংক্ষেপণ বানানটা। যেমন পরীক্ষা আসবে সমাস শব্দের অর্থ কী, কোনো জায়গায় মূর্ধন্য দিবে, কোনো জায়গায় দন্তান্ন দিবে, আমাকে বুঝতে হবে যে কোনটা সঠিক। প্রথম হচ্ছে সংক্ষেপণ, এটাও এটা নাকি এটা, কারণ এখান থেকেও এমসিকিউ প্রশ্ন করবে। এটা হচ্ছে তোমার দন্তান্ন, এটা মূর্ধান্য। তাহলে সমাস শব্দের অর্থ কিন্তু সংক্ষেপণ। এটা প্রথম আমাদের এমসিকিউ বানানটার দিকে খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে মূর্ধান্য। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। দেন 2 নাম্বার, সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য কী? সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য কী? সমাস ও সন্ধির মধ্যে কি পার্থক্য? 1 নম্বর, সমাস হচ্ছে সমাসের কি কাজ আর সন্ধির কি কাজ? সন্ধি হলো দুটো বর্ণকে একত্রিত করে, দুটি বর্ণকে একত্রিত করে। দুটো বললেও ভুল হবে, এটা হবে 2 বা 2 এর অধিক, 2 বা 2 এর অধিক বর্ণকে একত্রিত করে। যেটা 2 বা 2 এর অধিক বর্ণকে একত্রিত করে, 2 বা 2 এর অধিক বর্ণকে একত্রিত করে হচ্ছে সন্ধি। কিভাবে একটা উদাহরণ যদি দেই, যেমন কচ্চাল্লাদার সন্ধি বিচ্ছেদ কি? সেটা হচ্ছে কচু যোগ আলু যোগ আদা। তাহলে এখানে 2 এর বেশি পদকে সে সংযুক্ত করেছে। তাহলে আমরা বলবো দুটো বর্ণকে একত্রিত না বলে 2 বা 2 এর অধিক বর্ণকে একত্রিত করে, যেটা সেটা হলো সন্ধি। আর সমাস হচ্ছে, এটা হলো বর্ণকে একত্রিত করে, আর এটা হচ্ছে দুটি পদকে একত্রিত করে, দুটি পদকে একত্রিত করে হলো সমাস। আর 2 বা 2 এর অধিক বর্ণকে একত্রিত করে হচ্ছে সন্ধি। যেমন একটা উদাহরণ যদি দেই সমাসের, সেটা হচ্ছে সিংহাসন। সিংহাসনের সমাস কি হবে? সেটা হবে সিংহ চিহ্নিত যে আসন। সিংহ চিহ্নিত যে আসন, তাহলে এটা হচ্ছে সিংহাসন। কিভাবে হলো? এই সিংহ এবং আসন, এখানে সিংহটা একটা পদ, আসন একটা পদ, এই 2টা পদের একটা সংক্ষিপ্ত রূপ। আমরা প্রথমে বলছি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। তাহলে সিংহ এবং আসন, এই 2টার একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিংহাসন, যেটা আবার লিখতে গিয়ে সন্ধির নিয়ম অনুসরণ করছে। কিভাবে? যেমন সিংহ যোগ আসন সমান সিংহাসন। এখানে আবার তোমার সন্ধির নিয়ম অনুসরণ করা হয়েছে, সিংহাসন। এই যে এখানে পূর্ববতের সিংহ, এই হ যোগ অ, হ
যোগ অ, আবার এখানে আ, তাহলে এই যে অ এবং আ দুটো মিলে আ হয়েছে, আ পূর্ববর্ণের সাথে যুক্ত হয়েছে, এখানে আবার সন্ধির নিয়ম হয়েছে। তাহলে এই হলো সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য বা মিল। অনেক ক্ষেত্রে মিলও দেখতে পারি, যেমন এখানে সমাসটা সন্ধির নিয়মে হয়েছে, জাস্ট দুইটা পদ একত্রিত মিলিত হয়েছে, সিংহ এবং আসন দুইটা একত্রে মিলিত হয়েছে, আর এখানে মাঝখানের পদটা লোপ হয়ে গেছে। এটা আমরা পড়বো, এটাকে কোন ধরনের সমাস বলে। এটা হচ্ছে মধ্যপদ লোপী কর্ম দ্বারাই আমরা একটু পরে শিখবো সমাস কয় প্রকার, কাকে বলে। তাহলে সমাস শব্দের আর কি অর্থ? সমাস শব্দের আরেকটা অর্থ আছে। সমাস শব্দের আরেকটা অর্থ হচ্ছে মিলন বা বহুপদের একপদীকরণ। বহুপদের একপদীকরণ, এটাকে আমরা সংক্ষেপে বলবো হচ্ছে সমাস। লিখো, তাহলে এই হলো সমাস। সমাসের ক্লাসিফিকেশন আমরা এখন শিখবো। সমাস কয় প্রকার, কি কি, এটা। এরপর আমরা শিখব সমাস পড়তে গেলে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, যেমন ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, সমস্ত পদ, এটা কোনটাকে কি বলে, কাকে বলে, এগুলো জানতে হবে। সমাস আমরা যদি প্রথমে একটা একটা করে আর দেখি যে সমাস, এর মধ্যে প্রথমে আসি আমরা সমস্যমান পদ। সমস্যমান পদ, এটা শিখব। দেন আমরা শিখব হচ্ছে সমস্ত পদ। এটা শিখব। দেন শিখব হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। দেন আমরা শিখব হচ্ছে পূর্বপদ ও উত্তরপদ। পূর্বপদ ও উত্তর পদ, এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করতে হবে যে কোনটার নাম কি। সমস্যমান পদ হচ্ছে, যেহেতু এটা একটা পদ, সমস্যমান বলা আছে পদ, এটাকে আমরা যদি লিখি সেটা হবে যেসব পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। সমস্যমান পদ বলে। তাহলে যেসব পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। যেমন একটা উদাহরণ যদি দেই, মা বাবা, মা বাবা, মা ও বাবা। তাহলে এখানে এটা হচ্ছে একটা সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদটা হচ্ছে দুইটা পদ নিয়ে, একটা মা ও বাবা। তাহলে এই মাটা হচ্ছে এখানে একটা সমস্ত পদ, বাবা একটা সমস্ত পদ। বলা আছে যেসব পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। তাহলে এখানে মা একটা সমস্যমান পদ, বাবা একটা সমস্যমান পদ। ওকে, এরকম আরও উদাহরণ যদি দেই, সেটা হলো ধানের ক্ষেত, দান ক্ষেত। ধানের ক্ষেত, দান ক্ষেত। ধানের ক্ষেত, আচ্ছা ক্ষেত বানানটা নিয়ে আমি একটু কথা বলবো। এটা আধুনিক বাংলা বানানের নিয়ম আছে। আমি ক্ষেতকে কিভাবে লিখব? ওকে, ধানের ক্ষেত কোনটা সঠিক? ধানের ক্ষেত কোনটা সঠিক? এখানে আমরা জানি যে কোনো একটা শব্দের প্রথম অক্ষর যদি কিউ হয় এবং সেই শব্দটা যদি সংস্কৃত হয়, আধুনিক বাংলার একটা নিয়ম আমরা সাথে সাথে শিখে ফেলি, সেটা যদি সংস্কৃত বা তৎসময় শব্দ হয়, তখন এটার থেকে যেই শব্দটা আমি পাবো ওই শব্দটার প্রথম অক্ষর হবে খ। যেমন খ্যাত, খ্যাত থেকে উৎপাদিত শব্দ হচ্ছে খ্যাত।
এইটাই, তাহলে এখান থেকে আমি পাইছি, এখান থেকে এই খ্যাত শব্দটা আসছে এই যে এইটা থেকে, এই জন্য এখানে খ হবে, আধুনিক বাংলা বানানোর নিয়ম। তো ধানের খ্যাত মানে হলো ধান খ্যাত, ধান খ্যাত। তারপরে এটাও লিখতে পারি ধান খ্যাত। তাহলে কি বোঝা গেল এখান থেকে? এখান থেকে বোঝা গেল এটা হচ্ছে আমার, এখানে ধান একটা পদ, খ্যাত একটা পদ। তাহলে আবার এখানে খ্যাত একটা পদ, ধান একটা পদ। এই প্রত্যেকটা পদকে আমি বলবো সমসমান পদ, সমসমান পদ। ওকে, রিপ্লেট করে, সরাসরি রিপ্লেট করে এখানে। আরেকটা জিনিস, সমস্ত পদ কাকে বলে? যেমন আমরা যদি এর আগে যেটা শিখেছিলাম সিংহাসন, সিংহাসন, সেখানে আমরা লিখছিলাম যে সিংহ চিহ্নিত যে আসন। এখানে সিংহ একটা পদ, আসন একটা পদ, এই দুইটা পদ মিলে হচ্ছে সিংহাসন। এই সিংহাসনকে আমি বলবো সমস্ত পদ, সমস্ত পদ। অর্থাৎ এখানে আরেকটু এটাকে সুন্দরভাবে লেখা যায়, সমসমান পদগুলো মিলে যে সমাস হবে বা সমাসবদ্ধ পদটা আমি তৈরি করব, সেই সমাসবদ্ধ পদের আরেকটা নাম হচ্ছে সমস্ত পদ, সমস্ত পদ। এখানে সমসমান পদগুলো মিলে যে সমাস হবে সেই সমাসের আরেকটি নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে এখানে সিংহাসন এটা হচ্ছে সমস্ত পদ, এটাকে ভাঙলে আমি পাচ্ছি সিংহ চিহ্নিত যে আসন। এখানে সিংহ হচ্ছে সমসমান পদ, আসন একটা পদ, সমসমান পদ। এবার আসি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? পরীক্ষায় এমসিকিউতে দিতে পারে। ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য ঠিক এটারই বিপরীত। সমস্ত পদের অর্থকে পুরোপুরি প্রকাশ করার জন্য বা পুরোপুরি এটাকে বোঝার জন্য আমরা সমস্ত পদটাকে যেভাবে ভাঙবো বা বিশ্লেষণ করব, ওই বাক্যটাকে বলা হবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন সিংহাসন, সিংহাসনটাকে যেমন আমি বুঝি না, এটার অর্থ কী এটা আমি জানি না। সিংহাসন আমি কি করলাম, এটাকে আমি লিখলাম যে সিংহ চিহ্নিত যে আসন, তাহলে আমি অর্থটা পাইলাম। তার মানে কি বোঝা গেল? অর্থাৎ যে আসনের মধ্যে সিংহ চিহ্নিত থাকবে সেটা সিংহাসন। তার মানে এটার অর্থকে পুরোপুরি প্রকাশ করার জন্য আমি পুরাটা বাক্য লিখেছি। এই পুরা বাক্যটাকেই বলা হবে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, যেটাকে আমি লিখেছি সিংহ চিহ্নিত যে আসন। এই পুরা বাক্যটাই কিন্তু হচ্ছে ব্যাস বাক্য। এখানে একটা ব্যাপার আছে, আগেরটা ছিল কিন্তু একটা পদ, সমস্ত পদ। এখানে বলা আছে বাক্য, এখানে কি বলা আছে? বাক্য। তাহলে সমস্ত পদ এবং ব্যাস বাক্যের মধ্যে পার্থক্য আছে, সমস্তটা শুধু একটা মাত্র পদকে বোঝায়, বাট ব্যাস এটা এখানে বাক্যকে বোঝায়। এখানে পুরাটা একটা বাক্য। তাহলে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই সবগুলো পদ মিলে হয়েছে একটা বাক্য। এই বাক্যকে আমরা বলবো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ক্লিয়ার? এরপর আসো তোমার পূর্বপদ ও উত্তরপদ। এটাও জানতে হবে, কারণ আমাদের সমাসের পুরো সমাসটায় যে আমরা ক্লাসিফিকেশন করব, এই দুইটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হবে। কোন সমাসে কোনটা প্রাধান্য পায়, কি পূর্বপদ প্রাধান্য পায় না পরপদ প্রাধান্য পায়। এ কারণে আমাকে প্রথমে জানতে হবে যে পূর্বপদ কি উত্তরপদ কি, এটা আগে প্রথমে জানতে হবে। পূর্বপদ হচ্ছে ব্যাস বাক্যকে বিশ্লেষণ করলে এখানে একটা পদ সবার সামনে চলে আসে পূর্বে, এই যে সিংহ। তাহলে এই সিংহটা হচ্ছে আমার পূর্বপদ, আর আসনটা হচ্ছে পরপদ বা উত্তরপদ। অর্থাৎ দুইটা পদের মধ্যে প্রথম পদটাকে বলবো আমি পূর্বপদ, পরের পদটাকে আমি বলবো পরপদ, বা আরেকটা নাম হচ্ছে এটার উত্তরপদ। এই হচ্ছে দুইটা জিনিস আমার এখানে এই পুরা সমাসের মধ্যে ক্লিয়ার করতে হবে। এটা লিখে রাখো, এরপর আমরা ক্লাসিফিকেশন যাব, প্রত্যেকটা সমাসের ক্লাসিফিকেশন।
এবার আমরা শিখি সমাসের কাজ কি। ব্যাকরণের সমাস কি করে? ব্যাকরণের সমাস কি করে? ব্যাকরণে হলো সমাস নতুন নতুন পদ গঠন করে। যেমন আমরা এর আগে জেনেছি সন্ধি, প্রকৃতি, প্রত্যয়, এরা যেমন অনুসর্গ উপসর্গ যেমন নতুন নতুন শব্দ গঠন করে, এই সমাসও নতুন নতুন শব্দ গঠন করে। সমাস নতুন নতুন শব্দ গঠন করে। এই প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, সন্ধি এগুলোর মতো সমাসও নতুন নতুন শব্দ গঠন করে। এরপর আমরা দেখব আজকে সমাসের শ্রেণী বিভাগ। সমাস কত প্রকার? আমরা সংক্ষেপে আজকে এটা শেষ করার চেষ্টা করব। সমাস সমাস প্রধানত 6 প্রকার। আমি এখানে একটা বাক্য লিখছি, সমাস প্রধানত 6 প্রকার। এটার মধ্যে একটা ভুল আছে, ভুলটা বের করতে হবে। কোনটা ভুল? এই যে এই জায়গায় ভুল কি? আমি ইচ্ছা করে এই ভুলটা লিখছি, সমাস প্রধানত 6 প্রকার। এখানে ভুলটা কি? প্রধানতটা ভুল। কারণ হলো আমরা জানি আধুনিক বাংলা ব্যাকরণের নিয়মে তোমার শব্দান্তে মানে শব্দের শেষে বিসর্গ হয় না। এটা মাঝখানে হতে পারে কিন্তু কখনো শেষে হবে না। যেমন এরকম একটা শব্দ প্রায় আমরা ব্যবহার করি, সাধারণত শেষে দুটো বিসর্গ দিয়ে দিই, কিন্তু আধুনিক বাংলা বানান বলতেছে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে এখানে শব্দান্তে কখনো বিসর্গ হবে না, এটা মাঝখানে হতে পারে। যেমন অন্তঃসার, অন্তঃসার শূন্য, অন্তঃসার, অন্তঃসার এখানে কিন্তু বিসর্গ হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু আমি যদি বলি সাধারণত, আগে আমরা এইভাবে লিখতাম সাধারণত, এখানে যদি বাক্যের শব্দের শেষে দুটো বিসর্গ দিয়ে দেই তখন এটা কিন্তু সঠিক না। এখানে মাঝখানে হতে পারে, মাঝখানে হতে পারে কিন্তু কখনো বাক্যের শব্দের শেষে হবে না। তাহলে সমাস আমাদের 6 প্রকার। কি কি আমরা একটু এই ক্লাসিফিকেশনগুলো একটু দেখি। আমরা সবাই জানি, ছোট থাকতে আমরা পড়ে আসি। প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে কর্ম তারয় সমাস। তারপর হচ্ছে দ্বিগু সমাস। তারপর হচ্ছে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাস। 5 নম্বর হচ্ছে বহুব্রীহি সমাস। আর একটা হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা আরও আগে লেখার কথা ছিল, যা তৎপুরুষ সমাস। এই 6 প্রকার। এলোমেলো লেখলে কোনো সমস্যা নাই, যেহেতু এটা এরকম না যে ধারাবাহিকভাবে লিখতে হবে। তাহলে দ্বন্দ্ব সমাস, কর্মদ্বারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস ও অব্যয়ভাব সমাস। আমরা এই 6টা সমাসের একটা ক্লাসিফিকেশন, কাকে বলে, গঠন আমরা আজকে শেষ করব। এই 6টা, এবং এটা ভর্তি পরীক্ষায় দেখা যায় যে এখান থেকে প্রশ্ন থাকে এই 6টা সমাস থেকে। এই জন্য আমাদের একটু ব্রিফ, একদম পুরো ডিটেলস আমাদের একটা ধারণা নিতে হবে। তো প্রথমে আসি আমরা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস এ হচ্ছে দ্বন্দ্ব সমাসের সঠিক বানান, দ্বন্দ্ব সমাস। এটা দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস অনেক প্রকার হতে পারে, এই ক্লাসিফিকেশান, তারপরে সমাস নির্ণয়, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, এগুলো আমরা একটু শিখবো এখন। আমাদের প্রথম টপিকস হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। প্রথম প্রশ্ন, দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাস কাকে বলে? দ্বন্দ্ব সমাসের ক্লাসিফিকেশন পড়ার আগে আমরা জানতে হবে দ্বন্দ্ব সমাস কাকে বলে। আচ্ছা দেখি, এখানে ভালো মতো খেয়াল করতে হবে, এই দ্বন্দ্ব শব্দের অর্থ
দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে বিরোধ। দ্বন্দ্ব শব্দের অর্থ কি যদি পরীক্ষায় আসে, আমাদের তো এরকম আসে পরীক্ষায় যে নিম্নের শব্দটির অর্থ কী, যেমন শিখণ্ডী পরীক্ষায় আসে, শিখণ্ডী শব্দের অর্থ কী। তো দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে বিরোধ, যদি পরীক্ষা আসে দ্বন্দ্ব শব্দের অর্থ কী, বিরোধ। বাট সমাসে দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু বিরোধ না, এটা হচ্ছে মিলন। অর্থাৎ দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হন না, আমি আমার এখানে দ্বন্দ্ব শব্দ হবে। সেগুলো কী কী দ্বারা, ও এবং আর। আমরা ব্যাস বাক্যে যখন আমরা শিখেছিলাম ও এবং আর দ্বারা গঠিত হলে, ব্যাস বাক্য যখন আমরা দেখব সেখানে ও এবং আর এই অব্যয়গুলি দ্বারা যখন আমি কোনো একটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য আমার গঠিত হবে, তখন সেটা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা একটু দ্বন্দ্ব সমাসের সংজ্ঞাটা লিখি। যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে, যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রাধান্য থাকে এবং কেউ কারো দ্বারা সংকুচিত হয় না, কেউ কারো দ্বারা সংকুচিত হয় না, সংকুচিত হয় না, তাকে দ্বন্দ্ব সমাস বলে। ওকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমরা একটু দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ যদি লিখি, যেমন মা বাবা, সেটা হচ্ছে মা ও বাবা, এটা একটা দ্বন্দ্ব সমাস। তারপর আরেকটা দ্বন্দ্ব সমাস হতে পারে, যেমন অহিনুকুল, এটা তো একটা বাগধারা, আমরা ওইটাতে না যে এটাতেই। যেমন আরেকটা আনকমন আমরা যদি দ্বন্দ্ব সমাসের কথা বলি, ভাত টাত, ভাত টাত, এটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস? শত্রু মিত্র, শত্রু মিত্র, এটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস? এগুলো আমরা একটু এখন আলোচনা করব। তারপরে আছে পোকামাকড়, জীবন মরণ, জীবন মরণ, পোকামাকড়, এটা কোনটা কোন ধরনের সমাস? প্রত্যেকটাই দ্বন্দ্ব সমাস। বাট আমি বুঝবো কিভাবে? শত্রু মিত্র হচ্ছে শত্রু ও মিত্র। জীবন মরণ, জীবন মরণের ব্যাস বাক্য কী হবে? জীবন মরণ। আচ্ছা তোমরা করো দেখি, আমি দেখি কার কটা হয়, এই কয়েকটা একটু করো। জীবন মরণ, পোকামাকড়, সাত, আরেকটা আছে 7-17, 7-17, 7-17, 7-17, 17, 7-17, 7-17, 7-17। এখানে শত্রু ও মিত্র প্রত্যেকটা লিখি। ভাত, ভাত টাত, ভাত ও টাত। শত্রু মিত্র হচ্ছে শত্রু ও মিত্র। জীবন মরণ, জীবন ও মরণ। পোকামাকড়, পোকা ও মাকড়। 7-17, 7-17। এখানে দেখা গেল প্রত্যেকটা সমাসবদ্ধ পদ বা ব্যাস বাক্যে আমার এখানে ও দিয়ে গঠিত হয়েছে। ও, তাহলে দ্বন্দ্ব সমাসকে যখন আমি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে পরিণত করব, তখন সমাসবদ্ধ পদে ও এবং আর আসবে। আমাদের এখানে আরেকটা জিনিস শিখতে হবে, যে এটা আর একটু ভিতরে ঢুকতে হবে, যে দ্বন্দ্ব সমাসের ক্লাসিফিকেশন থেকেও প্রশ্ন করে। যেমন বললো ভাত টাত, এটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস? ভাত টাত হচ্ছে ইত্যাদি দ্বন্দ্ব সমাস। মিলনার্থক আছে, বিপরীতক আছে, হ্যাঁ, তারপরে অলুক দ্বন্দ্ব সমাস আছে।
এই সমাসগুলোকেও আমরা আইডেন্টিফাই করব কিভাবে আইডেন্টিফাই করা যায়। তাহলে আমরা একটু দেখি যে দ্বন্দ্ব সমাস আবার কয় রকম, কোথায়? জীবন ও মরণ। আচ্ছা, এখানে অর্থপূর্ণ করার জন্য যেমন মা এবং বাবা, এটা কেমন হয় না ব্যাপারটা? মা এবং বাবা, অর্থাৎ এখানে একটা ওই যে আমরা ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এবং ও অথবা এগুলোর কিন্তু আবার ব্যবহার আছে, কোনটা কোথায় বসবে সেটারও কিন্তু ব্যবহার আছে। এই ব্যবহারটা একটা নিয়ম আমি বলে দেই, কোথায় ও বসবে কোথায় এবং বসবে। আধুনিক বাংলা বানানের একটা সুন্দর নিয়ম আছে, সেটা হলো এখানে মা একটা পদ, কি মা একটা পদ, সুন্দর প্রশ্ন। মা একটা পদ, বাবা একটা পদ, দুটো পদকে যখন আমি যুক্ত করব তখন আমি ব্যবহার করব ও। ভালো মতো খেয়াল রাখবা, দুটো পদকে যখন আমি যুক্ত করব তখন আমি ব্যবহার করব ও। যখন দুটি বাক্যকে আমি যুক্ত করব তখন আমি ব্যবহার করব হলো এবং। তাহলে এই কথাটা একটু লিখা রাখো সবাই। দুটো পদকে যুক্ত করা হয় ও দ্বারা, দুটি বাক্যকে যুক্ত করা হয় এবং দ্বারা। আবার লিখো, দুটি পদকে যুক্ত করা হয় ও দ্বারা, দুটি বাক্যকে যুক্ত করা হয় এবং দ্বারা। দুটি পদকে যুক্ত করব আমি ও দ্বারা, আর দুটি বাক্যকে যুক্ত করব এবং দ্বারা। এটা আধুনিক বাংলা বানানের আরেকটা সুন্দর নিয়ম। এটা আধুনিক বাংলা বানানের আরেকটা সুন্দর নিয়ম। দুটি পদকে যুক্ত করা হয় ও দ্বারা, আর দুটি বাক্যকে যুক্ত করা হয় এবং দ্বারা। আমরা একটু লিখি, প্রয়োজনে নিয়মটা একটু লিখে রাখো। দুটি পদকে যুক্ত করা হয় ও দ্বারা এবং দুটি বাক্যকে যুক্ত করা হয় এবং দ্বারা। যেমন করিম ফুটবল খেলে, জিনিসটা একটু ক্লিয়ার করি। করিম ফুটবল খেলে, রহিম সেও ফুটবল খেলে। রহিম ফুটবল খেলে, করিমও ফুটবল খেলে। এখন এই দুটো বাক্যকে আমি একসাথে করতে চাই, তখন কি লিখবো আমি? তখন আমি এরকম লিখব, করিম এবং রহিম ফুটবল খেলে। ফুটবল খেলে, তাহলে কি বোঝা গেল? করিম ফুটবল খেলে, আবার রহিম ফুটবল খেলে, অর্থাৎ দুটো বাক্যকে আমি একত্রে যুক্ত করছি, সুতরাং এখানে ব্যবহার করতে হবে এবং। ঠিক আছে? আর যখন দুটি পদকে একত্রিত করা হবে, দুটা পদ, তখন হবে ও। ক্লিয়ার? এটা কিন্তু আধুনিক বাংলা বানানোর একটা নিয়মই আছে। ও এবং এবং কোথায় বসে, যেমন এখানে ভাত একটা, মা একটা পদ, বাবা একটা পদ, এটার মধ্যে কোনো তো বাক্যই নাই। এটা কি কোনো বাক্য? এটা বাক্য না। যদি এরকম হইতো মা বাবা দুজনেই ভাত খায়, তাহলে দুজনেই কি এখানে ক্রিয়া আছে, তখন আবার ও দিলে হবে না, তখন হয়তো মা এবং বাবা ভাত খায়, মানে মা ভাত খায় বাবা ভাত খায়, দুটি বাক্যকে আমি যুক্ত করছি, তখন হবে এবং। অনেক নিয়ম, অনেক। তোমরা তো এই নিয়মগুলো আমি বলেছিলাম কোথায় কোনটা বসে, যেমন নেই, নয়, নি, কোনটা কিভাবে বসে। আমরা অনেক সময় এই ব্যাকরণের বা আধুনিক বাংলা বানানের লেখার সময় জিনিসগুলো খেয়াল করি না। যেমন আচ্ছা, এটা আমরা একটা ইয়েতে আলোচনা করব, আধুনিক বাংলা বানানের নিয়মে আমরা এটা দেখব। আজকে যেটা দেখব সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্লাসিফিকেশন। শেষ করার চেষ্টা করব আজকে একটা ক্লাসে, যত সময় লাগে। এরপর আসে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ক্লাসিফিকেশন আমরা দেখি। দ্বন্দ্ব সমাস কয় রকমের হতে পারে? দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ, অনেক রকমের দ্বন্দ্ব সমাস আছে। আমরা সেগুলো নির্দিষ্টভাবে না করে আমরা এইভাবে পড়ি। দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ এক হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাস, মিলনার্থক দ্বন্দ্ব সমাস। দুই হচ্ছে বিপরার্থক দ্বন্দ্ব সমাস। তারপরে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাস। 4 নম্বর হচ্ছে ইত্যাদি দ্বন্দ্ব সমাস, ইত্যাদি দ্বন্দ্ব সমাস। 5 নম্বর হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব সমাস। 6 নম্বর কি? আমরা এই কয়েকটা একটু দেখব, প্রত্যেকটা ভাগ। এরকম অনেকগুলো ভাগ আছে। মিলনার্থক দ্বন্দ্ব,
বিরোধার্থক, এটার আরেকটা বিপরার্থক না, বিরোধার্থক, 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 বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাস ইত্যাদি দ্বন্দ্ব সমাস, সমার্থক দ্বন্দ্ব সমাস, বিপরার্থক, সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস, সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস, সংখ্যাবাচক, সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। 7 নাম্বার কি? সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। তারপরে আছে এই কয়েকটা পড়লেই হবে, বহুপদী দ্বন্দ্ব, হ্যাঁ বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব সমাস। আমরা একটু আগে দেখলাম কচ্চাল্লাদা, কচ্চাল্লাদার একটা বহুপদী দ্বন্দ্ব সমাস। তা আমরা একটু এগুলো লিখি প্রত্যেকটা। যেমন মিলনার্থক দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ কি? যেমন ভাই বোন, এটা মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? ভাই বোন, এটাকে ব্যাস বাক্য করলে আমি পাবো ভাই ও বোন। নাকি এবং লিখবো? ভাই এবং বোন লিখবো না, কি লিখবো? ভাই ও বোন। কেন? কারণ দুইটা পদ। এখন এখানে একটা জিনিস ব্যাপার আছে, এই যে দুইটা পদ এক পদে মিলিত হয়েছে, এখানে একটা সমস্ত পদ গঠিত হয়েছে, মাঝখানে কী দেওয়া হয়েছে? একটা হাইফেন। এই দ্বন্দ্ব সমাস বা সমাসবদ্ধ পদগুলোকে হাইফেন দিয়ে লিখতে হয়, এটাও জানতে হবে। তাহলে মিলনার্থক দ্বন্দ্ব সমাস হচ্ছে ভাই বোন। এরকম আরও অনেক আছে, যেমন আমরা যদি বলি ছেলে মেয়ে, পিতা পুত্র, মাছ ভাত, জিন পরি, দম্পতি। এই দম্পতি শব্দটা প্রায় আসে পরীক্ষায়। দম্পতির ব্যাস বাক্য করো। দম্পতির ব্যাস বাক্য কি? দম্পতির ব্যাস বাক্য হচ্ছে জায়া ও পতি। এই যে ও দিয়ে গঠিত হয়েছে, কারণ এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদকে এক পদে আমরা মিলিত করছি ও দ্বারা। সুতরাং দম্পতিটা হচ্ছে আমার কি? মিলনার্থক দ্বন্দ্ব। এরকম আরও আছে ছেলে মেয়ে, তারপরে ভাই বোন, আমরা লিখলাম এটা ভাই বোন, তারপরে পিতা পুত্র, মাছ ভাত, জিন পরি, এগুলি সব হচ্ছে আমাদের মিলনার্থক দ্বন্দ্ব। বিপরার্থক দ্বন্দ্ব সমাস কি? বিপরার্থক দ্বন্দ্ব সমাস হচ্ছে একটা আর একটার বিপরীত হবে। যেমন স্বর্গ নরক, স্বর্গ নরক। যেমন স্বর্গের বিপরীত কি? নরক। তাহলে স্বর্গ নরক এই বাক্যটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে পাবো স্বর্গ ও নরক। এখানেও দুইটা পদ, একটা স্বর্গ আর একটা নরক, দুইটা পদ। সুতরাং দুইটা পদকে আমি ও দ্বারা যুক্ত করে দিব। এরকম আরও অনেকগুলো আছে, আমরা সেখানে দেখব একটা মানে সব পূর্বপদ এবং পরপদ একটা আর একটা যদি বিপরীত হয় তাহলে আমরা সেটাকে বলবো হলো বিরোধার্থক দ্বন্দ্ব। তারপরে আছে অলুক দ্বন্দ্ব। এটা ইম্পর্টেন্ট বেশি। অলুক দ্বন্দ্ব কাকে বলে? অলুক দ্বন্দ্ব কাকে বলে? অলুক দ্বন্দ্ব হচ্ছে যেমন বাঘে মহিষে, যদি আমরা বলি বাঘে মহিষে এক ঘাটে জল খায়। আমরা জাস্ট একটু ক্লিয়ার করার জন্য এটা লিখলাম বাক্যটা, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখানে সমাসবদ্ধ পদ আমার কোনটা? সমাসবদ্ধ পদ হচ্ছে আমার এই যে বাঘে মহিষে। বাঘে মহিষে হচ্ছে আমার সমাসবদ্ধ পদ। কিভাবে? এইটাকে যদি আমরা এখন আলাদাভাবে এই সমস্ত পদটাকে যদি বিশ্লেষণ করি, যেমন বাঘে মহিষে, সেটা হচ্ছে বাঘে ও মহিষে, বাঘে ও মহিষে, বাঘে ও মহিষে। এই যে তাহলে বাঘে মহিষে, বাঘে ও মহিষে, এখানে সমাসবদ্ধ পদে এই বাঘ যুগ এই বাঘের সাথে এ বিভক্তি ছিল, আবার এখানে পরপদে মহিষ যুগ এটার সাথেও বিভক্তি ছিল।
বাট ব্যাস বাক্যের মধ্যে কি হয়েছে, ব্যাস বাক্যের মধ্যেও কিন্তু বিভক্তিটা রয়ে গেছে। এই যে এখানে বাঘযুগ এ মহিযুগ এ, এই বিভক্তিটা লোপ পায় নাই, এই বিভক্তিটা লোপ পায় নাই। তাহলে ব্যাস বাক্যে যখন বিভক্তি লোপ পাবে না, সমস্ত পদেও লোপ পাবে না, দুই জায়গাতেই থাকবে, সমাসবদ্ধ পদেও থাকবে, ব্যাস বাক্যেও থাকবে, অর্থাৎ তখন আমরা সেই দ্বন্দ্ব সমাসকে বলবো অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাসের মানে হচ্ছে এখানে তোমার বিভক্তি লোপ পাবে না। তাহলে লিখে রাখতে পারো অলুক দ্বন্দ্ব সমাসটা, একটু লিখো, এটা ইম্পর্টেন্ট, দেয় পরীক্ষায়। যেমন হাতে কলমে দেশে বিদেশে, দেশে বিদেশে করোনা ছড়িয়ে পড়েছে, যদি এইভাবে আমরা লিখি দেশে বিদেশে, দেশে হাইপেন বিদেশে করোনা, করোনা, করোনা ছড়িয়ে পড়েছে, মানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়েছে, যদি এটা লিখি দেশে বিদেশে করোনা ছড়িয়ে পড়েছে, তাহলে এখানে কোনটা সঠিক? আমরা যদি এখান থেকে ব্যাস বাক্যটা বের করি তাইলে হবে দেশে বিদেশে, এটা হচ্ছে আমার ব্যাস বাক্য। কীভাবে বুঝবো? কারণ দেশে এবং বিদেশের মাঝখানে একটা হাইপেন দিয়েছি, এই হাইপেন দ্বারা আমি এটাকে ব্যাস বাক্য করছি। সুতরাং এখানে যদি ব্যাস বাক্য সমাজবদ্ধ পদটাকে যদি ব্যাস বাক্য রূপান্তর করি তাহলে হবে দেশে ও বিদেশে। এখানে লিখো দেশে বিদেশে, দেশে হাইপেন বিদেশে, এটা হচ্ছে আমার সমস্ত পদ। এটা যদি আলাদা করি তাহলে হবে দেশে ও বিদেশে। তাহলে এই শব্দটার মধ্যেও, এই পদটার মধ্যেও এই বিভক্তি আছে, এই পদটার মধ্যেও এই বিভক্তি আছে, এখানেও এই বিভক্তি আছে, এখানেও এই বিভক্তি আছে। তাহলে বিভক্তিটা লোপ পায় নাই। তাহলে বিভক্তি লোপ না পাইলে আমরা সেটাকে বলি অলুক দ্বন্দ্ব সমাস। তাহলে যে সমাসে পূর্বপদ এবং পরপদে কোনোটারই বিভক্তি লোপ পায় না, সেই সমাসকে আমরা বলবো অলুক দ্বন্দ্ব সমাস। লিখো তারপর আমাদের আছে ইত্যাদি দ্বন্দ্ব সমাস। ইত্যাদি দ্বন্দ্ব সমাস আমরা একটু আগে দেখলাম। আমরা অনেক সময় কথা বলার সময় একটা নতুন শব্দ সংযোজন করি, সেটা কথাটাকে সৌন্দর্য করার জন্য। যেমন অনেক সময় বলা হলো, রহিম তুমি কি ভাত খাবে? রহিমের মন খারাপ, সে বলল আমি ভাতটা খাবো না। তুমি কি চা খাবে? তো রহিম বললো আমি চাটা খাবো না। এই যে চা টা, ভাত টাত, কাপড় টাপড়, এই যে অতিরিক্ত যে শব্দগুলো ব্যবহার করি, হ্যাঁ, এগুলি সব হচ্ছে ইত্যাদি দ্বন্দ্ব সমাস। ওকে, মানে বাক্যটাকে শ্রুতি মাধুর্য বা সম্পূর্ণ, শ্রুতি মাধুর্য বলবো না, সম্পূর্ণ করার জন্য আমরা বাক্যের সাথে, শব্দের সাথে আরেকটা অতিরিক্ত শব্দ যোগ করি। তখন এইভাবে যে সমাসটা, যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় সেটাকে বলা হয় ইত্যাদি দ্বন্দ্ব সমাস। এরপরে আসতেছে সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক, সমার্থক যদি, সমার্থক শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তাহলে কি হয়? সমযোগ অর্থক, তাই না? সম, এটা সংস্কৃত শব্দ, এটাকে তদ্ভবের শব্দ হয় সমান, অর্থক মানে অর্থ, মানে দুটো পদেরই যদি সমান অর্থ বহন করে, ব্যাস বাক্যে দুটো পদই যদি সমান অর্থ বহন করে তখন আমরা সেটাকে বলবো সমার্থক শব্দ। যেমন একটা উদাহরণ যদি দেই, যেমন হাট বাজার, হাট বাজার, বই পুস্তক, বই পুস্তক, অনেকটা কাছাকাছি না শব্দ? হাট বলতে যেটাকে বোঝায়, বাজার বলতে তো এক ওটাকেই বোঝায়। যদি একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে হাট বসে সপ্তাহে একদিন, বাজার প্রতিদিনই, এটা হলো পার্থক্য, কিন্তু অর্থ কি এক। হাটে যেই কাজ হয় বাজারে তো সে একই কাজই হয়। বই পুস্তক একই জিনিস কি বোঝায়? বই যেটা সেটাই তো পুস্তক, তাহলে সমান অর্থ প্রকাশ করছে। এই ধরনের দ্বন্দ্ব সমাসকে আমরা বলবো সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব সমাস। আরও আছে বই পুস্তক, চিঠিপত্র, ঘর বাড়ি। যেমন চিঠিপত্র আছে, যেটা চিঠি সেটা পত্র, চিঠি চিঠিপত্র, তারপরে আছে ঘর বাড়ি, এগুলো সব হচ্ছে কি? এগুলো সবই হচ্ছে তোমার সমার্থক দ্বন্দ্ব সমাস। তারপরে আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। আমরা সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস আরেকটা ক্লাসিফিকেশন আছে, দ্বন্দ্ব সমাস না, শুধু সংখ্যা দিয়ে একটা সমাস আছে, সেটাকে আমরা বলবো দ্বিগু সমাস। আমরা এরপরে পড়বো সেটা দ্বিগু সমাস কাকে বলে। এখানে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস কোনটা? যেমন আমরা প্রায় বলে থাকি 9-6, অপচয়, একটা ভাগধারা, তাই না? 9-6, যেমন একটা শব্দ বলি 9-6, 7-17 বলি না? 9-6, 19-20, আমরা প্রায় বলে থাকি।
যে ভাই তোমার সাথে এই করিমের বয়সের ডিফারেন্স কত, সে মনে করো একজ্যাক্ট বলতে পারলো না, বললো যে 19-20, 19-20 কাছাকাছি, তাহলে এটা কি একটা সংখ্যা? তাহলে এই সংখ্যা দ্বারা বোঝাচ্ছে, তাহলে 19-20, 19-20, এই 19-20, তাহলে এখানে যখন আমরা ব্যাস বাক্য করবো তাহলে হবে কি 9 ও 6, এখানে হবে 19 ও 20। তাহলে এই যে ও দ্বারা গঠিত হয়েছে এবং দুটোই সংখ্যা, যদি সংখ্যা থাকে তোমার পূর্বপদ এবং পরপদে দুটোকেই, তাহলে সেটা হবে সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস। আরেকটা আছে বহুপদী দ্বন্দ্ব। বহুপদী দ্বন্দ্ব কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি। কি ওই যে একটা শব্দ বলেছিলাম কচ্চাল্লাদা, কচু যুগ আলু যুগ আদা, মানে একসাথে অনেকগুলো পদ যখন মিলে একটা পদে পরিণত হবে তখন সেটার নাম হয়ে যাবে বহুপদী সমাস, বহুপদী দ্বন্দ্ব সমাস। কচু যুগ আলু যুগ আদা, এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। আবার অনেক সময় আছে একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ, যেমন আমরা, এটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস? এটা একশেষ দ্বন্দ্ব সমাস, যাকে এটা আমরা পরে আলাদাভাবে আবার এটা পড়বো, এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে, পরে এটা দেখবো। তাহলে এই হলো মোটামুটি আমাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস নিয়ে আর আমাদের এরকম ক্লাসিফিকেশন এই কয়েকটা পড়লেই হবে। আরেকটা সমাস, আমরা একটু ছোট্ট সমাস আছে সেটা শেষ করি, সেটা হচ্ছে দৃগু সমাস। দৃগু সমাস। দৃগু সমাস কাকে বলে আমরা এই সমাসটা এখন একটু শেষ করব। দৃগু সমাস, দৃগু সমাস সহজগুলো আগে শেষ করি, তারপর আমরা কঠিন আসি। এটা হচ্ছে যেমন আমরা যদি বলি একটা লেখি, যেমন চৌরাস্তা। চৌরাস্তা এটা একটা সমস্ত পদ। এই সমস্ত পদকে যদি আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যে পরিণত করি তাহলে কি হবে বলো তো? কি হবে? চৌরাস্তার ব্যাস বাক্য কি? চার রাস্তার সমাহার। তাহলে আমরা যদি একটু লিখি, এটা চার রাস্তার সমাহার। জিনিসটা একটু ক্লিয়ার করে ফেলতে হবে আজকে। এখানে এটা হচ্ছে আমার পূর্বপদ আর এটা পরপদ। তো এই পূর্বপদে এখানে চার কি একটা সংখ্যা, চার কি একটা সংখ্যা। আসলে চার কিন্তু আমরা যদি বলি চার সংখ্যা, আসলে চার তো সংখ্যা না, চার হচ্ছে একটা অঙ্ক, তাই তো? কিন্তু বাংলা ব্যাকরণে আমাদেরকে বলা হয়েছে যে পূর্বপদের সংখ্যা থেকে পরপদে যদি সমাহার, ব্যাস বাক্যে যদি সমাহার, পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে, আর পরপদে কি থাকবে? সমাহার থাকবে। এইভাবে যদি ব্যাস বাক্য গঠিত হয় তাহলে যেই সমাসটা হয় সেই সমাসটাকে আমরা বলবো দ্বিগু সমাস। দ্বিগু সমাস। তাহলে পূর্বপদে থাকবে সংখ্যা। এখন এখানে বিতর্ক প্রশ্ন হতে পারে যে চার তো তার সংখ্যা না, এটা তো অঙ্ক। এখানে আমরা ধরে নিব চারটা, যেহেতু আমাদের বাংলা ব্যাকরণ এইভাবে চলে আসছে সংখ্যা, চারটাও এখানে সংখ্যায় আমরা হিসেবে কাউন্ট করব। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি যে এবার খুব আরও আছে, যেমন এখানে ইম্পর্টেন্ট যেই সেতার, আমরা একটু দেখি কি কি হতে পারে। যেমন সেতার, এই সেতারের ব্যাস বাক্য করো ত্রিফলা। ত্রিফলা, এটার ব্যাস বাক্য করো ত্রিফলা। তারপরে শতাব্দী, শতাব্দী, শতাব্দীর ব্যাস বাক্য করতে হবে। তারপরে চৌমোহনা, চৌমোহনা। তারপরে হলো পঞ্চবটী, পঞ্চবটী, এটার ব্যাস বাক্য করতে হবে পঞ্চবটী। তারপর হচ্ছে সপ্তর্ষি, সপ্তর্ষি। তারপরে হচ্ছে তে মাথা, তে মাথা। একটু ব্যাস বাক্য করো, কোনটার ব্যাস বাক্য কী হবে? কোনটার ব্যাস বাক্য কী হবে? সেতার ত্রিফলা মানে কি? ত্রিফলা, ত্রিফলা, ত্রি মানে হলো তিন, তাহলে হলো তিন ফলের সমাহার, তিন ফলের সমাহার। শতাব্দী কি? শতাব্দী কি? শত অব্দের, শত অব্দের সমষ্টি। অব্দ মানে কি? হ্যাঁ, অব্দ মানে কি? এখানে তো অব্দ, শতাব্দী, শতযুগ অব্দি, শতাব্দী, তাহলে শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার, এটা হলো শতাব্দী। তাহলে এখানে তিন, এটা সংখ্যা, শেষে আসছে সমাহার,
তাহলে এটা দ্বিগু সমাস। শত এটা সংখ্যা, শেষে আসছে সমাহার। চৌমহনা, তাহলে এটা কি হবে? চৌমহনা কি হবে? চৌ বা চারি মোহনার সমাহার। চৌ বা চারি মোহনার সমাহার সমান হলো চৌমহনা। এটা একটু আমরা কালকে আলোচনা করছি। ওই যে চারি আমরা পড়ছি না কালকে, চার থেকে এটা কি হলো? চারি। আমরা কালকে শিখেছিলাম একটি শব্দের বিভিন্ন রকমভাবে উচ্চারণ হতে পারে। ধ্বনি বিপর্যয়, বিষমীভবন, তাই না? বিষমীভবন হতে পারে, ধ্বনি বিপর্যয় হতে পারে, অপনিহিত হতে পারে। তো এই ধরনের ক্লাসিফিকেশনগুলো আমাদের জানতে হবে, সেটা আমরা সেখানে আলোচনা করছি। তাহলে চৌ মানে চারি মোহনার সমাহার, মানে চারটা মোহনা, চারটা নদীর একসাথে যদি কোনো একটা জায়গায় মিলিত হলো, চারটা নদী, তো এরকম জায়গা। তো চার মোহনার সমাহার, এটা হলো আমার সংখ্যা, শেষে সমাহার আছে, সুতরাং এটা হবে দ্বিগু সমাস। পঞ্চবটি শব্দের অর্থ হচ্ছে পঞ্চবটের সমাহার। পঞ্চবটের সমাহার। আচ্ছা, তারপরে আছে ত্রেমাথা। যদি আমরা একটু বলি, তে মাথা কি? তিন মাথার সমাহার। তাহলে এটা নিয়ে আমি একটু সংক্ষেপে এটা একটু ক্লিয়ার করি। বলা হলো মাছ খাইলে খাবে ছোট মাছ, বুদ্ধি নিলে নিবে তে মাথার কাছ থেকে। এখন তে মাথা বলতে কাকে বোঝানো হয়েছে? তে মাথা হলো একজন বয়স্ক প্রবীণ ব্যক্তি, হ্যাঁ, সে তার বয়সের ভারে নুয়ে পড়েছে। তাহলে তার এভাবে বসে আছে, তার এই যে দুই হাঁটু, এই হাঁটুকে দূর থেকে দুইটা মাথা আর নিজের মাথা, দুইটা হাঁটুর দুইটা মাথা মনে হচ্ছে নিজের মাথাকে আরেকটা মাথা মনে হইতেছে। তাহলে কয়টা মনে হইতেছে? তাহলে এখানে তে মাথা মানে তিন মাথার সমাহার। এই সেন্সে যদি বলা হয় তাহলে বোঝানো হলো যে বয়স্ক লোকটির কাছ থেকে তুমি বুদ্ধি নাও, মানে যে বয়সে অনেক বৃদ্ধ তার কাছ থেকে তুমি বুদ্ধি নাও। আচ্ছা, তারপর আছে সপ্তর্ষি। এটা কি হবে? সপ্তর্ষি কি হবে বলো? সপ্তঋষির সমাহার। তাহলে আমরা কি দেখলাম? পূর্বপদের সংখ্যা এবং পরপদে সমাহার মিলে যে সমাস হয় সেটা হচ্ছে, হ্যাঁ, সমাহার মানে সমষ্টি, এখানে সমষ্টি বা মিলন এরকম বোঝালে সেটা হয়। হ্যাঁ, সেতারটা কি? সেতার কি হবে? সেতার মানে কি? এই যে মনে করো একটা বাদ্যযন্ত্রের মধ্যে তিনটা তার আছে, সেতারা। হ্যাঁ, সেতার মানে তিন তারের সমাহার। তিন তারের সমাহারকে বলা হয় সেতার। লেখো, তিন তারের সমাহার। এরকম আরও অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, উদাহরণ আছে, আমরা সেগুলো দেখব। তারপরে আসতেছি এবার তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা আমরা আগে আলোচনা করছি, এটা কি আর দরকার আছে? তৎপুরুষ সমাসটা কি দরকার আছে কিনা আমরা আগে আলোচনা করছি। তৎপুরুষ সমাসের বিভক্তি যুগে আমরা একটু সংক্ষেপে একটু আলোচনা করে দেই। তৎপুরুষ সমাস হ্যাঁ, তৎপুরুষ সমাসটা কি? বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা হবে তৎপুরুষ সমাস। দেখো, আমরা একটু জাস্ট পরীক্ষার আগে একটা রিভিশন। তৎপুরুষ সমাস কি? তৎপুরুষ সমাসটা কাকে বলে? যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়। লেখো, যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য
পায় তাকে তৎপুরুষ সমাস বলে। তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে যে সমাসে পূর্বদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে তৎপুরুষ সমাস বলে। তাহলে তৎপুরুষ সমাস যেহেতু বিভক্তি কয় প্রকার আমরা জানি, বিভক্তি কয় ভাগে বিভক্ত করা আছে? 7টা। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। তা আমাদের এখানে প্রথমে বিভক্তি তেমন আমরা ক্লাসিফিকেশন পাবো না, আমরা 2 নম্বর থেকে শুরু করব। এই জন্য তৎপুরুষ সমাসটা হবে কয় প্রকার? দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, দেন সপ্তমী। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এখানে আরও অনেক রকমের বিভক্তি তৎপুরুষ সমাস আছে, যেমন অলুক তৎপুরুষ সমাস, ননীয় তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, নিত্য সমাস, তারপরে সুপসুপা তৎপুরুষ সমাস। এগুলো আমরা একটু দেখব। আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে নিত্য সমাস, পরীক্ষায় আসেই। এখান থেকে তৎপুরুষ সমাস থেকে অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি আসবে নিত্য সমাস, প্রাদি সমাস, ননীয় তৎপুরুষ সমাস, এগুলো আমাদের বেশি পড়তে হবে। তাহলে আমরা একটু ক্লাসিফিকেশনগুলো দেখি কী কী আছে এখানে। তৎপুরুষ সমাসের ক্লাসিফিকেশন দেখো, প্রথমে হচ্ছে শ্রেণী বিভাগ। তোমরা একটু লিখো, শ্রেণী বিভাগ। এই তৎপুরুষ সমাস কয় ভাগে বিভক্ত? 1 হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস, তৃতীয়া। 2 হচ্ছে তৃতীয়া, আমরা এখানে তৎপুরুষ লিখে দিই, দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ। তারপর হচ্ছে চতুর্থী, তারপর হচ্ছে পঞ্চমী, তারপরে 5 ষষ্ঠী, 6 সপ্তমী, তারপরে 7 নম্বর কি আছে? ননীয়। 8 নম্বর আছে নিত্য সমাস, নিত্য তৎপুরুষ সমাস, নিত্য তৎপুরুষ সমাস, নিত্য তৎপুরুষ সমাস। আর কি হতে পারে? নিত্য তৎপুরুষ, উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস, নিত্য তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস। তারপর আরেকটা আছে অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস। এই 10টা আরও আছে, আমরা এই 10টা শিখবো, আমাদের এই 10টা বেশি ইম্পর্টেন্ট। তাহলে অলুক তৎপুরুষ সমাস, এখানে সবচেয়ে বেশি ভর্তি পরীক্ষায় দেয় নিত্য সমাসটা, বা বিশেষ পরীক্ষায় এটা আসে যে একটা সমাস দিয়ে বলবে যে এটা কোন সমাস। তা আমরা এবার 2-1টা উদাহরণ দিব প্রত্যেকটা থেকে, দিয়ে আমরা পরের আরেকটা সমাসে যাব। সেটা হলো যেমন তাহলে এটা বন্ধ করে দিই। বন্ধ তো